আরম্ভ করবেন। আমাদের যে রথগুলো, যে ট্যাবলোগুলো এখানে রয়েছেন সেগুলো শুভারম্ভ করে দেবেন এবং এই ট্যাবলোগুলো প্রতিটি যে যার বিধানসভায় এখানে যারা প্রমুখ এসেছেন তারা নিয়ে তাদের বিধানসভায় চলে যাবেন। সম্মানীয় শ্রমিকদা, নমস্কার। মঞ্চ উপস্থিত শ্রী অমিতাভ চক্রবর্তী, শ্রীমতী মীনা দেবী পুরোহিত, শ্রী সঞ্জয় সিং, শ্রীমতী শশী অগ্নিহোত্রী, দীর্ঘদিনের রাজনৈতিক এক ব্যক্তিত্ব শ্রী তাপস রায়, কে আছে, শ্রী শিলভদ্র দত্ত, নামগুলো বলো, শ্রী বিজয় ওঝা, আমাদের সাংগঠনিক জেলার 4 সভাপতি এবং এখানে উপস্থিত আমার সহকর্মী ভাই ও বন্ধুরা, এক বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের ডাক দিয়েছি। ঠিক এভাবেই একটা পরিবর্তন হয়েছিল 2011 সালে। সেদিনের পরিবর্তনের নিয়ামক ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে, এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তিনি ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম্ভবের মধ্যে যিনি সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি থেকে দিদিমা হয়ে যাবেন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতার পট পরিবর্তন হবে না। বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, এই স্লোগানের মধ্যে দিয়ে মানুষ ভুলে গিয়েছিলেন যে কোন রাজনৈতিক দলের গর্ভ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হচ্ছে। 1998 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপিকে আমি কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না, যিনি বিজেপি নেতৃবৃন্দের পাশে বসে কংগ্রেসের নীতিহীনতার বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, পরিবারতান্ত্রিক অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে একদিন 1999 সালে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির ছবি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এনডিএর জোট প্রার্থী হিসেবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন জর্জ ফার্নান্ডেজের দিকে আঙুল তুলে বলেছিলেন যে এই দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো আপোষ করবে না, পদত্যাগ করেছিলেন মন্ত্রিসভা থেকে। কলকাতার রাস্তায় হোর্ডিং লেগেছিল, ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে আবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মানুষ ভুলে গিয়েছিল 2011 সালের নির্বাচন। 2011 সালের নির্বাচনে তৃণমূল জয়ী হয়নি। 2011 সালের নির্বাচনে পরাজিত হয়েছিল একটা একদলীয় একচেটিয়া আধিপত্যবাদ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটা হেজিমনি আর একটা হেজিমনিকে রিপ্লেস করে দিল। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে যিনি ক্ষমতায় এসেছিলেন তিনি দীর্ঘ 15 বছর ধরে মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে দিলেন।
যারা এদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বললেন যে সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে সমস্ত ভোটার লিস্টকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, চোখের জল ফেলে বেরিয়েছে, বলেছিলেন বাংলাদেশিদের দিয়ে সিপিআই এর ভোটার লিস্টকে ভরিয়ে তুলে নির্বাচন করতে চলেছে, আমরা এটাকে মানতে পারি না। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরে ওরাও বাঙালি আমরাও বাঙালি, অনুপ্রবেশ আবার কি, যাবে আসবে মিলাবে মিলিবে, ওদিকে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙবে, এদিকে আমার ছাত্র নেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন জ্বালিয়ে দেবে। এটাই তো বাংলা, এটাই তো বাংলার সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন কালো কোট পরে এখন সুপ্রিম কোর্টে, বাংলাকে রক্ষা করবার জন্য তিনি পৌঁছে গেলেন সুপ্রিম কোর্টে। নজিরবিহীন ঘটনা, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ দিয়েছেন, প্রশাসনিক প্রধান তিনি পৌঁছে যাচ্ছেন ভারতের সর্বোচ্চ আদালতে, সুপ্রিম কোর্টের রক্ষাকর্তা যারা, ব্যাখ্যাকর্তা যারা, যারা ইন্টারপ্রিটার, যারা কাস্টোডিয়ান, আজকে তাদের উপরে রাজনৈতিক চাপ সৃষ্টি করবার জন্য মুখ্যমন্ত্রী চলে গেলেন সুপ্রিম কোর্টের দরজায়। পরিণতি কি হয়েছে প্রত্যেকের জানা। আবার এখন শুনছি বলছেন আমি ধর্নায় বসবো, আগামীকাল থেকে ধর্না, কারণ তৃণমূল দলটাই এবার পুরো ধর্নায় চলে যাবে, তৃণমূল কর্মীরা যায় আর কোনোদিন প্রশাসনিক ক্ষমতায় থাকবে না। তার প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে, কারণ এরপর থেকে ধর্না দেওয়া ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোনো কাজ থাকবে না। একটা রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করতে গিয়ে জীবনের প্রত্যেকটা পদক্ষেপের সঙ্গে দুর্নীতিকে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে, যে রাজনৈতিক দল আর দুর্নীতি কার্যত সমার্থক শব্দ, যে রাজনৈতিক দল ঘৃণার রাজনীতি করেছে, অস্পৃশ্যতার রাজনীতি করেছে, বিভাজনের রাজনীতি করেছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করেছে, যে রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকবার জন্য দাঙ্গাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যে রাজনৈতিক দলের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে ধর্ষণকে হাতিয়ার করেছে, রেপ থ্রেটকে হাতিয়ার করেছে, আজকে তারা নৈতিক কিংবা কোন রাজনৈতিক অধিকার নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের সামনে বিধানসভা নির্বাচনে যাবে? বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে গুজরাট হতে দেবেন না মুখ্যমন্ত্রী। গুজরাট সরকার গুজরাটের মানুষকে গিফট সিটি দিয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মানুষকে, কলকাতার মানুষকে গুলশান কলোনি দিয়েছে। গুজরাটের সরকার গুজরাটকে বুলেট ট্রেন দিয়েছে, না দেবে বলেছে, আর আমাদের রাজ্যে আওয়াজ উঠেছে মোদের চাই না বুলেট কার, মমতা দি আরেকবার। কোন রাজনীতি, কোন উন্নয়নের দিকে নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গত বছরের নির্বাচনে শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলছেন উন্নয়ন কি কেউ দেখতে পাচ্ছেন না? মানুষ হসপিটালে গেল, চোখ দেখালো, চোখের ডাক্তারের কাছে গেল, দেখালো, চশমা পর্যন্ত পরিবর্তন করলো, তাও দেখতে পেল না। কিছু কিছু মানুষ আবার বোতলের কাঁচ ভেঙে সেটা দিয়ে দেখতে শুরু করলো, তারপরে উন্নয়নকে খুঁজে পাওয়া গেল না। এখন উন্নয়ন কোথায় এসে পৌঁছেছে? উন্নয়ন এসে নেই, বিডিও অফিসে আগুন নেই, রাজপথের টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ নেই, ইসি অফিসে ঘেরাও নেই, সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করা নেই, বিএলওর উপরে প্রভাব বিস্তার করে বিএলওকে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত মানুষের সামনে প্রশ্নচিহ্ন তোলার জন্য ভুল স্টেটমেন্ট আপলোড করা নেই। আছে পশ্চিমবঙ্গে, কারণ এগিয়ে বাংলা। আরে এসআইআর নিয়ে ধর্নায় কি হবে? আরে পশ্চিমবঙ্গ বিজেপি কোন ইসির উপরে নির্ভর করে আমরা ময়দানে নামে নেই, কোন সিআইএসএফ এর প্রয়োজন নেই,
70% পুলিশ আজকে এই সরকারের বিরুদ্ধে, নিচুতলার পুলিশ সরকারের বিরুদ্ধে। আজকে আমাদের কাছে পুলিশ আসতে চাইছেন, বলছেন আমরা সরাসরি ইউনিফর্ম পরে আপনাদের অফিসে যাব, এই অত্যাচার আজকে সহ্য করতে পারছি না। এক নেতা যাত্রায় বেরিয়েছেন, সঙ্গে 110 জন পুলিশ, মহিলা পুলিশ, তারা গিয়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছেন শৌচাগারের জন্য, বলছেন ওয়াশরুম ব্যবহার করতে পারি। 250 জন পুলিশের জন্য 3টে মাত্র ওয়াশরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। এই পরিস্থিতিতে আজকে পুলিশকে ডিউটি করতে হচ্ছে। একটা সময় ছিল চোর ডাকাতকে দেখলে বা চোর ডাকাত পুলিশকে দেখলে ভয় পেত, এখন পুলিশ ডাকাতদের দেখলে তারা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। আজকে এটাই পশ্চিমবঙ্গের পরিবর্তন। যেদিন ক্ষমতায় এসেছিলেন এ রাজ্যে ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকা। এগিয়ে বাংলা এগিয়ে চলেছে। আমরা মহারাষ্ট্রের সঙ্গে শিল্পে প্রতিযোগিতায় ছিলাম। মহারাষ্ট্রে আজকে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31% বেশি। পশ্চিমবঙ্গে 0.6%, একেও আমরা পৌঁছতে পারিনি। মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে 3 গুণ বাড়িয়ে দিয়েছি। আর কৃষক আত্মহত্যা করলে বলছেন পরকীয়া প্রেমের কারণে আত্মহত্যা করেছে, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে, অবসাদে ভুগছিলেন সেই কারণে আত্মহত্যা করেছে। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। দিনের পর দিন আলু চাষিদের আত্মহত্যা। যে সরকার দুয়ারে সরকারের বিজ্ঞাপন দিয়েছে, যারা দুয়ারে সরকারকে দুয়ারে পৌঁছে দেবেন, আজকে সেই সরকারি কর্মচারীদের ডিএ পর্যন্ত দিতে পারেননি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে গেছেন এই 7ম পে কমিশনকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করবার জন্য সরকার গঠন করে 45 দিনের মধ্যে তাকে সুনিশ্চিত করে দেয়া হবে। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড স্বরূপ রাস্তা NH-34 এখনো পর্যন্ত সম্পূর্ণ যানজট মুক্ত করা গেল না, কারণ সরকারের কোনো জমি নীতি নেই। একজন সরকারের প্রধান সরকারি দল যদি শিল্প তুলে দিয়ে সেখানে ভিক্টরি সাইন দেয়, সেখানে আবির খেলে, সেখানে আর যাই হোক কোনো শিল্প আসতে পারে না। নতুন করে কাউকে সেখানে নিয়ে আসার সম্ভাবনা নেই। দুর্ভাগ্যজনক পরিস্থিতি এটাই। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে শিল্পের আবহকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। আজকে তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে 30% ব্লক ভোট। আর শুধু তৃণমূল কংগ্রেস নয়, আমরা তো আবেদন করছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, যারা দীর্ঘদিন ক্ষমতার অমৃত রস পান করেননি 15 বছরে। আমাদের আবেদন বামপন্থীদের কাছে, আমাদের আবেদন কংগ্রেসের কাছে, যে সুজলা সুফলা বাংলা বলছেন, তার অর্ধেকটা নেই। বাংলাকে মানুষ কোথায় থেকে চিনবে? এই ধর্মতলা আমাদের, এই মনুমেন্ট আমাদের, এই ময়দান আমাদের, ওই শ্যামবাজারের 5 মাথার মোড় আমাদের, ওই কফি হাউস আমাদের, ওই কলেজ স্ট্রিট আমাদের, ওই কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের। কিন্তু এই আমাদের ছেড়ে সবাই তোমাদের দিকে চলে যেতে চাইছে। প্রমোদ দাশগুপ্তের পার্টি, হরে কৃষ্ণ কুমারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, মুজফফর আহমেদের পার্টি একবার গিয়ে আত্মসমর্পণ করেছিল ফিশ ফ্রাই নিয়ে, ফিশ ফ্রাই। একবার গিয়েছিল নবান্নে, কিন্তু তাও বিমান বাবুদের ধন্যবাদ দিতে হবে, প্রবীণ কমিউনিস্টকে। তিনি অন্তত সোজাসুজি বুক চিটিয়ে গিয়েছিলেন যে প্যার কিয়া তো ডরনা কিয়া, একদম সরাসরি তৃণমূলের দপ্তরে। আর এখন আরেকজন যাচ্ছেন। সবাইয়ের যাত্রাপথ গতিমুখ একটাই, মুর্শিদাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো, আর আমাদের পশ্চিমবঙ্গের নেতারা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কি আছেন আমাদের CPIM, তারা বলছে মুর্শিদাবাদ চলো। একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মুর্শিদাবাদ। ওখানে কি আছে? মাটির তলায় সোনা আছে, পেট্রোলের ভান্ডার আছে, কি আছে? বলছে আমাদের ওখানে হুমায়ুন আছে, হুমায়ুন। ও বাবার নামে মসজিদ তৈরি করছে কি অন্য কারোর নামে মসজিদ তৈরি করছে আমাদের জানা নেই। সবাই ওখানে পৌঁছে যাবেন।
আরে আমরা আবেদন করছি প্রত্যেকটি শিক্ষিত সচেতন মুসলমান সমাজের কাছে। আমরা জানি 1% মুসলমান আমাদের ভোট দেয়নি। আমরা জানি আপনাদের দিয়ে বিভিন্ন জায়গায় যাত্রায় আমাদের উপরে হামলা লাগানোর প্রচেষ্টা করছে। আজকে 4টে গাড়িকে উল্টিয়ে রেখে দিয়েছে রানীগঞ্জে। আজকে তারপরে বারাবণীতে আজকে গাড়ি 4টে উল্টেছে। কুচবিহারে সকালবেলায় আক্রমণ হয়েছে। এই আক্রমণ কোনো বিচ্ছিন্ন নয়। তৃণমূল যদি মনে করে থাকে আমাদের এই ট্যাবলোর উপরে আক্রমণ করে, যাত্রার উপরে আক্রমণ করে, আমাদের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে বিজেপি কর্মীর হাত কেটে নিয়ে এটাকে বন্ধ করে দিতে পারবেন, পরিবর্তনকে পারবেন না। 2016 থেকে আজ পর্যন্ত 300 বিজেপি কর্মী খুন হয়েছে। 2021-এর 2রা মের পর থেকে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। আমাদের 27 জন মহিলা মোর্চার কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন তারা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছেন। একটার পর একটা বাড়িতে আগুন লেগেছে, জেসিপি দিয়ে বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ি ফেরার জরিমানা দিতে হয়েছে। থুতু ফেলে চাটানো হয়েছে, সেলফোন কেড়ে নেওয়া হয়েছে। সমস্ত অটো টোটো চালককে লাইন থেকে দীর্ঘদিনের জন্য বার করে দেওয়া হয়েছে। সামান্য বাসের কন্ডাক্টর 52 বছর বয়স, তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি আছে, কারণ বিজেপি থাকতে এসেছে, চলে যেতে আসে। আজকে আমাদের রাজ্যসভার নির্বাচন ছিল। রাজ্যসভার নির্বাচনে আমাদের কাছে একটু বেশি ভোট ছিল, আমরা প্রয়োজনে আরেকটা প্রার্থী দিতে পারতাম। এবং আমরা জানি যদি আমরা প্রার্থী দিতাম তাহলে সাতিহারার গোপন ব্যথা নিয়ে যারা গভীর রাতে আমাদের ফোন করেন তারা অনেকে আমাদের ভোট করিয়ে দিতেন। কিন্তু আমরা ওই ছোঁয়া চাইতে এখানে আপনাদের কাছে আসিনি। আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাঁড়িয়ে বলছি আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়। আরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যদি কেউ মনে করেন এই মাটিটা তার মাটি, কারণ তিনি তো সেই উপদেশ দিয়েছিলেন মক্কা থেকে মদিনায় চলে যাবার সময়। কিন্তু আপনারা কোন ধর্মগ্রন্থ পড়ে এখানে এসে নতুন করে ভারতবর্ষকে দারুল হার্ব বলছেন না পাক বলছেন? আজকে চলে যান, কোথায় পড়েছে ববি হাকিমের ছেলে মেয়ে? কোথায় পড়েছে তৃণমূল কংগ্রেসের আরেকজন মন্ত্রী জাভেদ খানের ছেলে মেয়ে? কোন মাদ্রাসায় পড়েছে? কোন খারিজি মাদ্রাসার দরজায় তাদের দেখা গেছে? জিজ্ঞাসা করুন যে কোনো প্রতিষ্ঠিত মুসলমানকে, যে কোনো ডাক্তারকে, কোন মাদ্রাসায় তারা পড়েছেন? মুসলমান ভাইরা কি পেয়েছেন পশ্চিমবঙ্গে? জেলে চলে যান, সবচেয়ে বেশি কারা? সব মুসলমান, অধিকাংশ। থানার লকআপে যান, সবচেয়ে বেশি কারা? উত্তর একটাই, মুসলমান। সরকারি চাকরিতে যদি আনুপাতিক হারে বিচার করেন ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে, বিশেষ করে গুজরাটের সঙ্গে, পশ্চিমবঙ্গের স্থান কোথায় হিসাব করুন। হোমিওপ্যাথিক হসপিটাল, রাত জেগে কারা সেখানে আছে? 90% কারা? উত্তর একটাই, মুসলমান। নরেন্দ্র মোদী ভারতবর্ষে 2014-এর আগে প্রধানমন্ত্রী ছিলেন না। এই দেশ যারা চিরকাল পরিচালনা করেছে, বরং বলা ভালো শাসন করেছে, যারা আপনাদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছে, আজকে তারা কিন্তু রাম মন্দির তৈরি করা বন্ধ করতে পারেনি, বরঞ্চ এক সময় তারা জনরোষের কাছে মাথা নত করে রাম মন্দিরের দরজা খুলতে বাধ্য হয়েছে। আমাদের কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা চোখে চোখ রেখে বলছি যে পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তৈরি হবে না। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি কোন ভারতীয় মুসলমানের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মাটিকে যে মাদারে বতন মনে করে, এই দেশের দুঃখে যে দুঃখ পায়, আনন্দে যে বাজি ফাটায়, আজকে সেই মুসলমানের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। আমরা চাই একটা সম্প্রদায়কে দীর্ঘদিন সমাজ বিরোধী স্তরে নামিয়ে নিয়ে আসা হচ্ছে। আমরা চাই রাজ্যের মুসলমানরা সৈয়দ মুস্তফা আলীর কথা ভাবুক, সৈয়দ মুস্তফা সিরাজের কথা ভাবুক, এস ওয়াজেদ আলীর কথা ভাবুক।
এ রাজ্যের মুসলমানরা আজকে এপিজে আব্দুল কালামের জীবনী পড়ুন, তার বই পড়ুন, কিন্তু যারা গোটা রাজ্যের মুসলমানকে ওই টুকরে টুকরে গ্যাংয়ের সঙ্গে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে ওদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। এই লড়াই তরোয়ালের সঙ্গে বইয়ের লড়াই, এই লড়াই বোমার সঙ্গে কলমের লড়াই। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কাদের পাশে থাকবেন। যদি কেউ আমাদের ভোট না দেন তারপরেও আমাদের কোনো বক্তব্য নেই। বিহারের ডেমোগ্রাফি দেখুন, বিভিন্ন আসনে, আসামের দিকে তাকান, এখানের থেকে বেশি সংখ্যালঘু আসামে আছে। দুবারের জন্য বিজেপির সরকার তৈরি হয়েছে, সেখানে খারিজি মাদ্রাসা বন্ধ করেছে। মুসলমান ভাই বোনেদের কাছে, বর্তমান প্রজন্মের কাছে বিজ্ঞান শিক্ষা, ইংরেজি শিক্ষা, অঙ্কের শিক্ষা দেবার জন্য তারা ব্যবস্থা করেছে। তৃতীয়বারের জন্য আরো বেশি ভোটে এগিয়ে নিয়ে যেতে চলেছেন রাজ্যকে। আমাদের ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির জয় নিশ্চিত, কালের দেওয়াল লিখন। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার নেই। আপনারা সিঙ্গুর আন্দোলন দেখেছেন, সিঙ্গুরের কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। পশ্চিমবঙ্গে শিল্পের কোনো পরিবেশ নেই। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিচারপতিরা আক্রান্ত, বিচারপতির ঘরে ঢুকে তাকে ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে বিচারপতির বাড়িতে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের যিনি, আমাদের বিধানসভার যিনি স্পিকার আছেন, শ্রদ্ধেয় বিশিষ্ট আইনজীবী, যিনি আধুনিক কালে ধৃতরাষ্ট্র, যিনি মৃত্যু মিছলে মুকুল রায়কে দেখে চিনতে পারেননি, উত্তরাধিকারের সঙ্গে হাঁটা দেখেও বুঝতে পারেননি যে এই মুকুল রায় ও বিজেপির মুকুল নয়, ওই মুকুল কুসুমিত হয়ে অন্য জায়গায় পৌঁছে গিয়েছিল, এটা উনি মেনে নিতে পারেননি। আজকে এটাই চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আচার্যকে, রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, তাই আপনি এখানকার ওয়েলকাম গেস্ট নন। সামনে আপনার ধর্মতলা চেহারা দেখুন। কলকাতায় সৌন্দর্যায়ন করবেন মুখ্যমন্ত্রী, বদলা নয় বদল চাই এর কথা বলেছিলেন। আরে আমাদের মুখ্যমন্ত্রী তো কবি, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতকার, আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন। আর তিনি কি সুন্দর ছবি এঁকে দিয়েছেন গোটা ধর্মতলা জুড়ে। 100 বছরের প্রাচীন দোকানের সামনে ববি হাকিমের লোকজন বসে পড়েছেন। উনি আবার গর্ব করে বলছেন, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, যে আমার কনস্টিটিউয়েন্সিটা তো মিনি পাকিস্তান, ওখান থেকে লোকজন এখানে চলে আসছেন। বিভেদের রাজনীতি কারা তৈরি করছেন? এই যে আমরা যারা এখানে আছি, আমরা যারা উদ্বাস্তু পরিজনের লোকেরা আছি, আমরা যারা মতুয়া আছি, নমসূত্র আছি, রাজবংশী আছি, ঘোষ বোস দত্ত মিত্র আছি, আমরা যারা ব্যানার্জি চক্রবর্তী আছি, আমরা দুর্ভাগা, আমাদের কোনো জাত নেই, আমরা দুর্ভাগ্যক্রমে হিন্দু কুলে জন্মেছি। উনি আমাদের জন্য কত চোখের জল ফেলছেন, আমাদের কষ্টের কথা ববি হাকিম বুঝতে পেরেছেন। উনি বলেছেন গিয়ে যে আপনি তোমাদের মুসলমান ভাই, তোমাদের দায়িত্ব দিলাম, অন্তত একজনকে তোমরা আমার কাছে নিয়ে চলে এসো, মানে আমাদের দিকে কাটাকুটি করে নিয়ে চলে এসো। এটা হচ্ছে সরাসরি দাওয়াতে ইসলামের বক্তব্য। পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন হিন্দিবাজি বাংলাবাজি শুনিনি। আমরা জানতাম পশ্চিমবঙ্গের মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই বাঙালি। যিনি বাংলায় কথা বলেন শুধু সে বাঙালি নয়, যে বাংলা কথা বলার চেষ্টা করে সেও বাঙালি, যে বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে বাংলাকে উপস্থাপিত করে সেই বাঙালি, যে বাংলার মাটিতে সমৃদ্ধির সৃষ্টি করেছে সে বাঙালি, যে বাংলার মাটিতে বিনিয়োগ করেছে, কর্মসংস্থান দিয়েছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটিয়েছে সেই বাঙালি। কিন্তু একটা বার্তা দিয়েছিল, বার্তা সিপিআইএম আদিত্য বিড়লাকে এই কলকাতা শহরের মধ্যে তার জামা কাপড় খুলে নিয়ে তাকে পাঠিয়ে দিয়েছিল দূরে। সিপিএম এখান থেকে শিল্প তাড়িয়েছে, আর পশ্চিমবঙ্গের যিনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে শিল্পের সঙ্গে শিল্প সম্ভাবনাকে, শিল্পীকেও এ রাজ্যের বাইরে বার করে দিয়েছে।
আমাদের রাজ্যে কি শিল্প চলেছে? পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিল্পমন্ত্রী, বলেছিলেন 1,42,000 কোটি টাকা তিনি বিনিয়োগ নিয়ে আসছেন খুব তাড়াতাড়ি। পার্থ চট্টোপাধ্যায়ের আমলে দেখলাম পার্থ চট্টোপাধ্যায় উনি একটা শিল্পের উদ্বোধন করেছিলেন, রেকর্ডে আছে, আপনারা সাংবাদিকরা দেখিয়েছেন। তিনি কি পোল্ট্রির মুরগি, মানে মুরগির পোল্ট্রির উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি এলেন, তিনি এসে 1,00,000 কোটি টাকার বিনিয়োগে রাজ্য থেকে নিয়ে চলে গেলেন। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। পশ্চিমবঙ্গের সমস্ত শিল্পের টাকা বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপিএস এর মঞ্চ থেকে যারা বলছেন, মানে ওই এক ভদ্রলোক যিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্র্যান্ড বুদ্ধ আখ্যায়িত করেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন পাশে। আর তিনি কি করছেন, তার 10 বছরের রেকর্ড দেখুন, সমস্ত বিনিয়োগ করেছেন উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গের একজন বাংলার শিল্পপতি জ্যোতিবাবুর কি একটা হয় নাকি লোকে বলে, তিনি টাকা তৈরি করলেন পশ্চিমবঙ্গে। সাম্প্রতিককালে বিশাল ফ্যাক্টরি তৈরি করেছেন গোয়ায়, বিনিয়োগ করবার জন্য জমি নিয়ে ফেলেছেন উড়িষ্যায়, জমি খুঁজছেন আসামে, কারণ রাজ্যে বিনিয়োগ নেই, এ রাজ্যে বিনিয়োগের পরিবেশ নেই। এ রাজ্যের তরুণরা বলে দিয়েছে যে আমরা বুলেট ট্রেন চাই না, আমরা দিদিকে দেখতে চাই। আরে আমরাও তো দেখতে চাই, আমরা কবে দিদিকে না দেখতে চেয়েছি? আমাদের লড়াই তো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তো নেতার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই তো নীতির বিরুদ্ধে। রাজনীতি কি? ভাবনার সঙ্গে ভাবনার লড়াই, কর্মসূচির সঙ্গে কর্মসূচির লড়াই, একটা পথের সঙ্গে আরেকটা পাল্টা পথের লড়াই। কিন্তু দিদি বারবার ভোট এলেই লোকসভায় আমাদের ছেড়ে চলে যেতে চান। আমরা যত বলি আপনি যাবেন না, উনি বলছেন না আমি যাব। কি হবে, কেন যাবেন? বলে পরবর্তী প্রধানমন্ত্রী। 25 বছর ধরে পরবর্তী প্রধানমন্ত্রী চলছে, পরবর্তী প্রধানমন্ত্রী। একসময় মুকুল রায় ছিলেন, এটা উনিই বলতেন, শুরু করতেন। উনি এসেছিলেন আমাদের দলে বেড়াতে, কিছুদিন ছিলেন, ভালো ছিলেন। যেই মাত্র তৃণমূল কংগ্রেসে চলে গেছে, ওপরে চলে গেলেন লোকটা। আমাদের দলে থাকলে ঠিক থাকতেন, সুস্থ থাকতেন, ভালো থাকতেন। আমরা ভালোভাবে আদর যত্ন করে রেখেছিলাম। উনি অনেক তথ্য আমাদের দিয়ে গেছেন, স্বাক্ষর করে দিয়ে গেছেন, কিন্তু ব্যক্তি আক্রমণে বিজেপি কোনোদিন যায়নি। মুকুল রায়ের দেওয়া নথি আমরা কোনোদিন সামনে আনিনি। আরেকজন মন্ত্রী এসেছিলেন, তিনি পরিবেশ নিয়ে কাজকর্ম করেন। পরিবেশ, তৃণমূল আর পরিবেশ, এ তো সাংঘাতিক ব্যাপার। জিআই মানে আমাদের র্যামসার ট্যাগপ্রাপ্ত ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, সেইটার উপরে তৃণমূলের পরিবেশ প্রেমটা কি তৃণমূল বুঝিয়ে দিয়েছে। তৃণমূল তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, প্রকৃতির বিরুদ্ধে। উত্তরবঙ্গে চলে যান, উত্তরবঙ্গে গিয়ে ডুয়ার্সে এখানকার আমলারা শুধু নেতার বিরুদ্ধে বলে লাভ নেই। শুধু আমার এই দাদা পার্থদা, শুধু আমার দাদার বিরুদ্ধে আক্রমণ। আরে মাছ খায় তো সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কি নেই। সব কি দাদার দোষ? আর সব কি দাদার বান্ধবীর দোষ? আর কেউ কিছু করেনি। সব তুলসী পত্র দিয়ে মৃত পাত্রে কেউ কিছু গ্রহণ করেনি। কি করলেন ওপাশে গিয়ে? চলে যান। আর ওইগুলো নেতারা শুধু করেনি, আমলাগুলোর দিকে তাকিয়ে দেখুন। একজন তো বাড়ি বানিয়েছে সেক্টর 5-এ, দোতলায় সুইমিং পুল। আর এখানকার যত আমলা অন্য রাজ্য থেকে এসেছেন, বহিরাগত বলছেন না, বহিরাগত। তো আমি তো কোন নবাগত আর বহিরাগত কিছুই বুঝতে পারছি না। কিন্তু কারা আজকে রাজ্যসভায় চলে গেলেন, তারা কোন পশ্চিমবঙ্গের মানুষ? একটু আগে তাপসদা বলছিলেন, পুরো ডুয়ার্স প্রায় কিনে ফেলেছে তারা, পুরো ডুয়ার্স। আর নতুন পরিবেশ উন্নয়ন হচ্ছে, চা বাগানের চায়ের শ্রমিক যারা আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের জমিতে আজকে রিসোর্ট তৈরি হচ্ছে। এই তৃণমূলের উন্নয়ন। উত্তরবঙ্গের দিকে তাকান, লড়াই সংঘর্ষ। কুচবিহার, সিতাই, শীতলকুচি কার্যত মুক্তাঞ্চল করে দিয়েছে গত 1 বছর ধরে। মায়ের সামনে ছেলেকে গুলি করছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে এই তৃণমূল কংগ্রেস। আর কাদের দিয়ে করাচ্ছে? যাদের বিরুদ্ধে একদিন আঙুল তুলেছিল হরমাদ বলে, আজকে তাদেরই গলায় তৃণমূল কংগ্রেস মালা পরিয়ে দিয়েছে।
আজকে যারা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল সিপিআইএম এর শেষ 10 বছরে, তারাই আজকে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের এজেন্ডা অত্যন্ত পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি একটা মানবিক মুখ নিয়ে স্বর্গবাসীর সামনে দাঁড়িয়েছেন। ছেলেকে দাঁড়িয়ে বলছেন, তুমি পিণ্ডদান করেছো তো কি হয়েছে? তুমি তোমার খাওয়া একটা ফল ত্যাগ করেছো তো কি হয়েছে? তুমি গয়ায় গেছো তো কি হয়েছে? তোমরা তোমার বাবা মাকে ভুলতে পারো, আমার রাজ্যবাসীর প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি তোমার বাবা মাকে ভুলতে পারি না, সেজন্য আমি তোমার বাবা মাকে এখনো ধরে রাখতে চাই আমার ভোটার লিস্টের ভেতরে। বাবা ছেলের বয়সের পার্থক্য 10, বাবার ছেলের বয়সের পার্থক্য 10। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট মানে বাবার বয়স 40, ছেলের বয়স 30। কি ক্ষমতাশালী বাবা বলুন, 9 বছর বয়স থেকে। এ তো গবেষণার বিষয়, এই জিনিস পাওয়া যায়। আরে দাদু খায় নাতি খায়, বিস্কিটের গল্প শুনেছিলাম। এখন তো দেখছি দাদুর বয়স 42 আর নাতির বয়স 22, দুজনেই ভোটার, তৃণমূল কংগ্রেসের ভোটার। আরে নির্বাচন কমিশনের দায়িত্ব যে ভেজাল মুক্ত ভোটার লিস্ট আমাদের উপহার দেওয়ার। আমরা বলছি যারা মৃত ভোটার তারা থাকবে না, বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে না। যারা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল লড়কে লিয়ে পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের কথা নিয়ে আজকে তারা পশ্চিমবঙ্গের মাটিতে নতুন করে আসতে পারবে না। যারা উপাড়ে থেকে মন্দির ভাঙবে, হিন্দু নারীর ওপর অত্যাচার করবে, যারা উপারের সমস্ত বাংলা ভুলিয়ে দেবে, তারা এখানে এসেছে। আর এখন বলছে বাংলা শিখতে হবে কার থেকে? বাংলা শিখতে হবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের নেত্রী, জন্মদাত্রী, আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে, যে আমরা গবেষণা করেছি কয়েকজন সচিবকে নিয়ে, ভাষাবিদকে নিয়ে। বাংলা ভাষা 2000 বছর, 2500 বছরের পুরনো ভাষা। তাকিয়ে দেখলেন আলাপন কত দূর, উনি সঙ্গে সঙ্গে বলছেন, দিদি হয়ে গেছে, ম্যাডাম হয়ে গেছে, ম্যাডাম হয়ে গেছে, আমার 4 খণ্ডে মোটা মোটা হয়ে গেছে, খালি মুখপত্র লেখা বাকি, খালি মুখপত্রটা মানে মুখবন্ধটা লিখবেন। আমরা তো তখন থেকে পার্টি অফিস থেকে লোক লাগিয়ে রেখেছি, ভাই কলেজ স্ট্রিট থেকে বইটা আনাও, বইটা আনাও। বই এখনো পাচ্ছি না। বাংলার সার্টিফিকেট কে দেবেন? যে বাংলা তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বাংলা তৈরি করেছেন রমেশচন্দ্র মজুমদার, যে বাংলা তৈরি করেছেন 1947 সালের 20 জুন সমস্ত হিন্দু কংগ্রেসের জনপ্রতিনিধিরা, বিধায়করা, যে বাংলা তৈরি করেছেন স্যার যদুরাজ সরকার, যে বাংলা তৈরি করেছেন রানী রাসমণি, যে বাংলা তৈরি করেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র, সেই বাংলার বাঙালির সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বাংলা, তৃণমূলের বাংলা তো ছোটবেলা থেকে বইতে পড়ে এলাম, বাবা মা শিখিয়ে গেল যে আকাশে ওটা কি, বলছে ওটা রাম। আমরা শুনলাম কি ওটা রামধেনু। এখন তলায় এসে বাচ্চারা জানতে পারছেন ও রামধেনু নয়, ওটা রংধেনু। রামের কথা উচ্চারণ করবে না, রাম শব্দ ব্যবহার করতে পারা যাবে না। আরে ভারতবর্ষের মানুষ যদি বলে মেরা মন মে রাম, তন মে রাম, রোম রোম পর রাম রে, আপনি তার থেকে দূরে সরতে পারবেন না। যে রামের অকাল বোধন নিয়ে বাঙালি দুর্গা পুজো করে গেল, সেই রামকেই বাঙালির থেকে কেড়ে নিচ্ছে। বলছেন কে বাঙালি কে অবাঙালি, আমি সার্টিফিকেট দেবো। রবীন্দ্রনাথ তো উপরে চমকে চমকে উঠছেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি, আমরা কিন্তু পেয়েছি কথাঞ্জলি। রবীন্দ্রনাথ দিয়েছিলেন গীত বিতান, আমরা পেয়েছি কবিতা বিতান। রবীন্দ্রনাথ দিয়েছিলেন বিশ্বভারতী, আমরা পেয়েছি বিশ্ব বাংলা। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন আম সত্য দুধে পেলি, তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। শোনা যায় রবি ঠাকুরের ওটা প্রথম কবিতা। আর আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এপাং ওপাং, মানে বাঙালি এগিয়ে চলেছে, বাঙালি এগিয়ে চলেছে। বাঙালির বিরামহীন পদযাত্রা কোন দিকে কেউ জানে না।
মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা বলছে আমরা 70%, হিন্দু 30%, আমরা যখন চাইবো কেটে ভাগীরথীতে বাঁচিয়ে দেবো। মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করলেন না, কলকাতা পুলিশ কোনো সুমোটো মামলা করলেন না। ফিরাদ হাকিম তিনি বলে দিলেন প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা। মুখ্যমন্ত্রী বললেন হাম কিসি সে কম নেই, আমি তো তোমাদের নেত্রী। আমি দাঁড়িয়ে বললাম ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্দা ধর্ম। সেদিন মনে ছিল না যেদিন কংগ্রেস ভেঙেছিলেন? সেদিন মনে ছিল না যেদিন কংগ্রেস আপনাকে আক্রমণ করবে? সেদিন মনে ছিল না যেদিন এই ধর্মতলায় সিঙ্গুর থেকে ধর্ণা তুলে নিয়ে আপনি বসেছিলেন? মৃত্যুর অন্ধ গলিতে ঢুকে পড়েছিল তৃণমূল। যিনি বার করে নিয়ে এসেছিলেন তার নাম ছিল রাজনাথ সিং। যিনি বার করে নিয়ে এসেছিলেন তার নাম ছিল লালকৃষ্ণ আদবানি। 1998-এ যখন কংগ্রেসের প্রবল গর্ভ যন্ত্রণা, ছটফট করছে কংগ্রেস, সেই লেবার রুমে যদি ধাইমার ভূমিকা পালন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, কোনোদিন তৃণমূল নামক দলটির জন্ম হতো না। আজকে তারাই আমাদের সামনে চলে এসেছে, আর সবাই চলেছেন মুর্শিদাবাদের দিকে, এরাও যাচ্ছে। এভাবে কোনো রাজনীতি চলতে পারে না। কংগ্রেস তো মোটামুটি শেষ, কংগ্রেস তো এখানে নেই। কংগ্রেসের ভাই বোনেদের বলছি, শতাব্দী প্রাচীন পার্টির আপনারা যার মনে করেন যদি এই দলটাকে আরো ক্ষমতায় রেখে থাকতে হয়, আপনারা থাকতে পারবেন না। এটা বাংলাদেশ হয়ে যাবে, আর তখন কিন্তু কেউ কাউকে ছাড়বে না। ওপার বাংলায় ওই রবীন্দ্রনাথ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গুঞ্জন চলেনি, কান্ডারি হুঁশিয়ারি চলেনি, মিলনের পদযাত্রা চলেনি। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল প্রাচীন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি? কোথায় ছিল ওই সৌগত রায়ের বাড়ি, তথাগত রায়ের বাড়ি? কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? এরা কেউ ওপারে থাকতে পারেননি। এরা সবাই চলে এসেছিলেন নিরাপদ আশ্রয় এখানের খোঁজে। এখানে আবার নায়ক নায়িকারা আসছেন, বলছে সংস্কৃতির মিলন বন্ধন, মেল বন্ধন। কি সুন্দর ভারী ভারী শব্দ। আর ওপারে যখন আক্রমণ হচ্ছে, এপারে কোনো কথা নেই। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদককে গুলি করা হলো, মোহাম্মদ সেলিম একটি শব্দ উচ্চারণ করলেন না। কিন্তু যদি সুজন চক্রবর্তীকে বাঁচাতে হয় দক্ষিণ 24 পরগনায়, যদি শ্রমিক লাহিড়িকে বাঁচাতে হয়, যদি ফরওয়ার্ড ব্লকের ওই নরেন চ্যাটার্জিকে বাঁচাতে হয় এই পশ্চিমবঙ্গে ভবিষ্যতে, তাহলে বিজেপি ছাড়া সামনে অন্য কোনো পথ খোলা নেই। মোহাম্মদ সেলিম তো ব্যবস্থা করে ফেলেছেন মুর্শিদাবাদে গিয়ে, রাত্রিবেলা গেছেন, আবার রাত্রি ওনার সঙ্গে যা হয়ে গেছে। পর্দে কা পিছে ক্যা হ্যায়? এটা তো সবাই মানুষ বুঝেছেন। মানুষ মূর্খ নয়, মানুষ অপদার্থ নয়। মুখ্যমন্ত্রীও জানেন প্রায় 1 কোটির কাছাকাছি হয়তো নাম বাদ যেতে পারে, শুনছি, এটা আমার সংখ্যা নয়। তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে আরো 25 লক্ষ নাম বাদ যাবে। কারা তারা? তারা কি বঙ্গবাসী? তারা কি ওপার বাংলায় চলে গেছেন? জ্যোতি বসু বলেছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশ সমস্যাটাকে বিচার করা উচিত। দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতি পর্যন্ত মানুষের যাতায়াত ইন্টারন্যাশনাল ফেনোমেনন। সেই জ্যোতি বসু নিজের জীবদ্দশায় শেখ হাসিনার অবস্থানের বিরোধিতা করেছিলেন, তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির ভঙ্গ করার সমালোচনা করেছিলেন। আজকে নতুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত রাজনৈতিক দল। যখন কে বিবৃতি দিচ্ছেন, কি বিবৃতি দিচ্ছেন জানা নেই। সৌগত রায় বললেন যে এসআইআর নিয়ে কোনো চর্চার প্রয়োজন নেই, এসআইআর তো হবেই, এটা নিয়ে এত আন্দোলনের কি আছে, এ নিয়ে এত বিতর্কের কোনো প্রয়োজন নেই, এসআইআর তো হয়েই থাকে। আবার হঠাৎ সৌগত রায় বলছেন মধ্যপ্রাচ্যে গন্ডগোলের জন্য মোদি দায়ী। চিন্তা করুন, ওখানে উপাসে ইরানকে কিভাবে কে আদর করে দিচ্ছে, সেইটা নিয়ে কি বিজেপির কি করার আছে? আজকে এটা পশ্চিমবঙ্গের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এরা যে চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, চপ শিল্পের নিয়ে কোনো উন্মাদনা নেই,
তৃণমূলের কংগ্রেসের কাছ থেকে মানুষের কাছে নতুন কোনো প্রত্যাশা নেই। সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সরকারি কর্মচারীদের বিশ্বাস নেই তৃণমূল কংগ্রেস দিয়ে দিতে পারবে, একথা এখানকার মানুষ বিশ্বাস করে না। মানুষ জানে, আসমুদ্র হিমাচলের মানুষ জানে, নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। আমরা প্রতিশ্রুতি দিয়েছি নতুন সরকার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অগাস্ট মাসের মধ্যে, মানে ৪৫ দিন, অগাস্ট মাসের মধ্যে 7th পে কমিশনকে চালু করে দেওয়ার ব্যবস্থা, তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া বর্তমানের সরকার নেবে। মুম্বাই থেকে আহমেদাবাদ, আর তার যদি রাস্তার দূরত্বগুলো দেখেন, আমাদের সাগর থেকে পাহাড় পর্যন্ত যেতে 12 ঘন্টারও বেশি সময় লাগছে, সেটাকে 7 ঘন্টার মধ্যে নিয়ে আসবার দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে উত্তরবঙ্গের যে প্রভাব, উত্তরবঙ্গের স্টেট ট্রান্সপোর্ট যে তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার, সেখান থেকে পরিবর্তনে নিয়ে আসবার আমাদের। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, আমরা যেটা পারছি সেটা বলছি। হ্যাঁ, কোনো লুকোচুরি নেই, মিথ্যা প্রতিশ্রুতি নেই, কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে থাকতে দেব না। ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট, এটা আমাদের রাজনৈতিক অবস্থান। যারা এদেশের মানুষকে খুন করবে, নো মার্সি টু দ্য মার্সিনারিজ, আমাদের অবস্থান আপনাদের সামনে স্পষ্ট। আরে আবার বলছেন বিজেপি ইতিহাস পরিবর্তন করতে চায়, সিলেবাস পরিবর্তন করে দিচ্ছে, গৈরিকীকরণ করছে। হ্যাঁ করছি, কিন্তু আপনারা অত্যন্ত ছোট আওতায় বিজেপিকে ভাবছেন। আমরা দেশের ক্যারিকুলাম নয়, দেশের সিলেবাস নয়, আমরা গোটা পৃথিবীর সিলেবাস বদল করতে চাইছি। যে বদলানোর ইতিহাসে এটা থাকবে যে ম্যাকমিলান তিনি গ্রামারের পিতা নন, তার আগে পানিনি ভারত পৃথিবীকে গ্রামার উপহার দিয়েছে। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলবো, এই মাটি থেকে শূন্যের উদ্ভব হয়েছে, যার উপরে গোটা বিজ্ঞান, গোটা গণিত দাঁড়িয়ে আছে, ভারতবর্ষ পৃথিবীর মানুষকে দিয়েছে। বায়োনমিয়াল ক্যালকুলাস আমরা দিয়েছি, ট্রিগোনোমেট্রি আমরা দিয়েছি, জিওমেট্রি আমরা দিয়েছি। আমরা কিভাবে মানুষকে কথা বলতে হয় সেই কথা বলা শিখিয়েছি। আমরা সুর দিয়েছি, তার সঙ্গে সঙ্গে অসুরও দিয়েছি। এই কথাটা মানুষের সামনে আজকে তুলে ধরতে হবে। নির্বাচন কমিশনের উপরে আক্রমণ, আমি বারবার বলি, আরেকবার মনে করে দেখুন তো, চোখ বন্ধ করে রাজ্য নির্বাচন কমিশনের মুখটা মনে পড়ে কিনা। একবার ভাবুন, রাজ্য নির্বাচন কমিশনার আমাদের রাজ্যে কে? গোপটার কথা চিন্তা করুন, মনে করাবার চেষ্টা করছেন গোপ, ওনার আচরণের কথা চিন্তা করুন একবার। আমাদের কলকাতার মধ্যে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে বোমা পড়ে একজনের পা উড়ে গেল, উনি বললেন চকলেট বোম ফেটেছে। এই যে বসে আছেন মীনা দেবী পুরোহিত, ডেপুটি মেয়র, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলে তার বুথের মধ্যে ঢুকি ইভিএম ভাঙচুর, ক্যামেরা ভাঙচুর, উনি বললেন কিছুই হয়নি। আবার ওর মুখটার কথা চিন্তা করুন, এখন ওর গোপটার কথা চিন্তা করুন, একদম মা দুর্গার অসুরের কথা চিন্তা করবেন, দেখুন দুটো এক, একদম পুরো কুমোরটুলির প্রোডাকশন। বারবার তৃণমূল কংগ্রেস ভাবছে ওই রকমই নির্বাচন কমিশনার পাবো, কিন্তু নির্বাচন কমিশনার অন্য কথা বলছে। আমরা আগে থেকে বলছি, জ্ঞানেশ কুমার সাহেব আপনি দিল্লি থাকবেন না, আপনি একবার বাংলায় আসুন। রবীন্দ্রনাথের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, বিষ্ণুদের বাংলা, সত্যজিৎ রায়ের বাংলা, সমরেশ বসুর বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, সুভাষ বোসের বাংলায় একবার আপনি আসুন। একবার খালি দেখে যান 12টি রাজ্যে এসআইআর, আর পশ্চিমবঙ্গে কিভাবে এগিয়ে আছে এসআইআর একবার আপনি দেখুন। অভাবনীয় অবস্থা এখানে। এতদিন পরে শুনছি 10 তারিখে আসছেন, তারপরে জ্ঞানেশ কুমার সাহেব কি করবেন আমাদের জানা নেই, কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট যে আমাদের ফর্ম 7 যা আমরা নিয়ে গেছি, পুলিশ যেগুলোকে বাজেয়াপ্ত করেছে, যাতে আগুন লাগিয়েছে, বিএলওরা যেগুলো গ্রহণ করবার পরও সিস্টেমে আপলোড করেনি, আজকে তার শুনানি শেষ হওয়া না পর্যন্ত এসআইআর শেষ ঘোষণা করা যাবে না। আপনি মাঝপথে এসআইআর ছেড়ে চলে যাবেন, নির্বাচন করবেন, চলতে পারে না। BLA 2, বিজেপির BLA 2 দের নাম ব্যবহার করে সমাজে প্রতিষ্ঠিত মানুষের সম্পর্কে, সমাজের বিভিন্ন বৃদ্ধ মানুষজনকে আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের শুনানিতে হেনস্থা করা হচ্ছে, কারণ পুরো সিস্টেমের উপরে যেন মানুষের ক্ষোভ তৈরি হয়, এই পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজন আছে।
কোন হিন্দু উদ্বাস্তুর নাম যারা ওপার বাংলা থেকে সর্বস্ব খুইয়ে এখানে এসেছেন আমাদের ভুল রাজনীতির কারণে। ওল্ড মেন ওয়্যার ইন হ্যারি, তাড়াতাড়ি গড়িতে বসার প্রয়োজন ছিল, কেউ দাঁড়িয়ে বলতে পারেননি we do not believe in two nation, we believe in one nation. India cannot be and will not be divided. সেদিন যদি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ না করতাম, সেদিন যদি আমরা ওই জিন্নার বাহিনীর কাছে আত্মসমর্পণ না করতাম, আরো কয়েক হাজার কি কয়েক লক্ষ মানুষ মারা যেত, ভারতবর্ষকে ভাগ করা যেত না। আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ, আর আমাদের দেশ ভাগের কারণে বলি হয়েছে 20 লক্ষ মানুষ। বাংলাদেশের দিকে তাকান, 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল 1971-এ, ওয়ান অফ দ্য বিগেস্ট জেনোসাইড ইন দ্য ওয়ার্ল্ড। আধুনিক মিডাইভাল পিরিয়ডের পরে সবচেয়ে বড় অন্যতম বড় গণহত্যা। 1,500-এর মতো মহিলা পাওয়া গিয়েছিল যশোর ক্যান্টনমেন্টে। অত্যাচারের পর তাদের স্তন পর্যন্ত কাটা ছিল, ভুলে গেছে বাংলাদেশ। শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি বাংলাদেশের জন্মদাত্রী, শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন চরম বিপাকে তিনি চিন্তা করছেন কি করবেন, গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করতে। বেরিয়ে আসার পরে উনি সাংবাদিকদের বলেছিলেন, আমি একজন নেতার সঙ্গে কিন্তু এখন একজন স্টেটসম্যানের সঙ্গে দেখা করে ফিরে যাচ্ছি, সেই ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের 70,000 বইতে কারা আগুন লাগালো? যারা সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ধ্বংস করেছিল, যারা নালন্দা ভেঙেছে, তক্ষশিলা ভেঙেছে, বিক্রমশিলা ভেঙেছে, তারাই কিন্তু সেই মানসিকতাই কিন্তু মুর্শিদাবাদের লাইব্রেরিতে আগুন লাগিয়েছে। অর্থাৎ যা হচ্ছে ওপারে তা হবে এপারে। আমরা সবাই এক, মিলেমিশে একাকার। একজন জয়া নামে কি একজন অভিনেত্রী আছেন, বিভিন্ন না জায়গায় তাকে দেখি মঞ্চ আলো করে থাকছেন, আর সাংবাদিক আবার তাকে দেখলে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে প্রায় বুম নিয়ে। কি ভালোবাসা, কি আকর্ষণ! এই যে বাংলাদেশে এত অত্যাচার চলেছে, একটা শব্দ উনি বলেছেন। কোথায় গৌতম ঘোষ? উনি তো ওপার বাংলার সঙ্গে ছবি করেন। কোথায় গৌতম ঘোষের প্রতিবাদ? কোথায় প্রসেনজিৎ? তিনিও তো ছিলেন বাংলাদেশের নায়িকা এনে, তিনিও ছবি করেছেন। তার অভিনয় প্রতিভা নিয়ে, তার ঔদার্য নিয়ে আমাদের বক্তব্য কিছু নেই। কিন্তু কলকাতার মাটিতে দাঁড়িয়ে এই বুদ্ধিজীবীদের কাছে প্রশ্ন করছি, সুনীল গাঙ্গুলি তিনি তো বিজেপি ছিলেন না, বিজেপির কাছাকাছিও ছিলেন না। তিনি তো তার লেখায় একথাও বলেছেন যে সরস্বতীর মূর্তি দেখলে তার মধ্যে প্রথম একটা যৌন উত্তেজনা জাগে। সেই সুনীল গাঙ্গুলি, তার বাড়িও তো ধ্বংস হয়ে গেল। সত্যজিৎ রায়, সে তো কোনোদিন মাথায় গেরুয়া পতাকা বেঁধে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে কোনো চিত্রনাট্যের মধ্যে ঢুকে পড়েননি। সত্যজিতের বাড়ি ধ্বংস, আজকে বুদ্ধিজীবীরা নীরব কেন? কবির কলম আজকে থেমে গেছে কেন? আরেকজন কবি যিনি ত্রিশূলের উপরে কন্ডম পরিয়ে দিয়েছিলেন, তিনি এখন কোথায়? এখন কোথায় কি পড়াচ্ছেন? একবার একটু খুঁজে দেখে বলুন। হ্যাঁ, আমি জানি না এদের উপাধি দেওয়া দরকার কিনা, কিন্তু তাপসদা বলছে বিভীষণ। কিন্তু যারা এই ভোটার লিস্টে, আমরা জানেন মহাভারতে একটাই ধৃতরাষ্ট্র, কবি সাহিত্যিক কেউ ধৃতরাষ্ট্রের সংখ্যা বাড়াতে পারেনি। আমরা 7 ধৃতরাষ্ট্র পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে পেয়ে গেছি। এই যে শক্তিশালী পুরুষ, এদের জন্য একটা বঙ্গ বিভূষণ, কিছু না হলেও বিভীষণের ব্যবস্থা করে দেওয়া দরকার, এদের পুরস্কৃত করা দরকার, দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা দরকার। আপনারা একটু চিন্তা ভাবনা করুন, এদের অন্তত পদ্মভূষণ দেওয়া যায় কিনা। এরা আমাদের পশ্চিমবঙ্গে বাসী, এই যে বাংলা। যাই হোক, এত কিছু করার পরও তৃণমূল কিন্তু আসছে না, তৃণমূল চলে গেছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যা আছে সেটা লিভিং ফসিল, যা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। এতদিন পর্যন্ত দুর্গাপুজোর কার্নিভেলে দেবী দুর্গা স্যালুট দিতে গেছেন, আর একজন দাঁড়িয়ে স্যালুট নিয়েছেন। কিন্তু সামনের দুর্গাপুজো নিশ্চিন্ত থাকবেন, এই বাবুঘাটে মা দুর্গাকে আমরা তাকে দিয়ে স্যালুট দেওয়াবো, আমরা তাকে ছেড়ে দেব না। আমরা তো চাই না তাকে ছাড়তে, আমরা রেখে দিতে চাই বাংলায়। উনি আমাদের মায়া কাটিয়ে বারবার দিল্লি চলে যেতে চান।
আবার এবার নাকি শুনছি এতটাই কনফিডেন্ট, উত্তরাধিকারের দায়িত্ব দিয়ে উনি দেশের দায়িত্ব নেবার জন্য ওখানে যান। মানুষ বুঝে গেছে ডেঙ্গুর মশা মারতে পারে না, মোদি মারতে পারবে না, আর মোদি মারতে বেরিয়ে পড়েছে। এদের থেকে আজকে আপনাদের পেছিয়ে আসতে হবে। আজকে তৃণমূল কংগ্রেসকে খালি না বলে দিন, বোমার দরকার নেই, গুলির দরকার নেই। এই যে দিকে দিকে আক্রমণ করছে, গাড়ি ভাঙছে, কাঁচ ভাঙছে, মিথ্যা মামলায় আমাদের ফাঁসাচ্ছে। পুলিশ অফিসাররা মনে রাখবেন, আপনারা অনেকে ভয়ে করছেন, ভক্তিতে করছেন, অনেকে লুটতরাজে মেতে গিয়ে করছেন। যারা প্রত্যেক বিডিওর নাম আমাদের কাছে আছে, প্রত্যেক আইএস এর নাম আছে, আইপিএস এর নাম আছে। আমরাও প্রত্যেকে ওপর থেকে আপনারাও দেখছি মনিটর করতে। আমরা কেউ আপনাকে দূর থেকে ছড়িয়ে দিচ্ছি না। আমরা যা বলছি আপনাদের স্পষ্ট করে ওইভাবে বলছি। যেভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবেন না, এটা মানবতার বিরুদ্ধে। আপনাদের কারণে অনুপ্রবেশ বেড়েছে। সীমান্তবর্তী জেলাগুলোর ওপাশে বাংলাদেশিরা জামাতের উত্থান ঘটিয়ে দিয়েছে। আমাদের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। আমাদের জমিকে ব্যবহার করে বিহার, ঝাড়খণ্ড, বনাঞ্চল, সীমাঞ্চলের জমি পর্যন্ত বদলে গেছে। তাই এখানে দাঁড়িয়ে যারা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। আর আমি আরেকজন নেতার উদ্দেশ্যে বলবো, এত তো বিজেপির সমালোচনা করলেন, আরে রাত্রি কেন, প্যার কিয়া তো ডরনা কিয়া, একদম সোজাসুজি যান, মুর্শিদাবাদ যাত্রা করুন, বড় পদযাত্রা নিয়ে এখান থেকে যান, মুর্শিদাবাদ চলো যান, ওখানেই যান। মানে আপনাদের বাংলাদেশের কাছাকাছি পৌঁছে গেছেন। এবারে যারা অবশিষ্ট কমরেডরা আছেন তারা চিন্তা করুন, আপনারা কি এটাই দুনিয়ার মেহনতি মানুষকে এক করবার লড়াইয়ের সঙ্গে একাত্ম করে দেখতে চাইছেন? এটাই কি আপনাদের কোর ভোটারদের বা আপনাদের কোর কনস্টিটিউয়েন্সির একমাত্র গন্তব্যস্থল? এর নামই কি রাজনীতি? কোথায় লেনিন, কোথায় ট্রটস্কি, কোথায় বলশেভিক রেভলিউশন, কোথায় আপনার সেই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন, কোথায় আপনাদের 10 ক্যাপিটাল, কোথায় মার্কসিস্ট ম্যানিফেস্টো? দীর্ঘদিন 90-এর দশক, 80-র দশক থেকে যা পশ্চিমবঙ্গের রাজনীতির বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল, সোভিয়েত রাশিয়ার গ্লাসনোস্ট পেরেস্ট্রোইকাকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে কমিউনিজমের পতন, তা নিয়ে আপনারা অনেক বিতর্কের সম্মুখীন হয়েছেন। কিন্তু এই বিতর্ক কোন বিতর্ক? ওই ফিশ ফ্রাইয়ের মধ্যে কে লুকিয়ে আছে? ওই ফিশ ফ্রাইটা কি আগে ডোজ ছিল? ডোজ ওই হোমিওপ্যাথিক ডোজের মতো আগে দিয়ে দেয় পরে কাজ করে, সেই রকম নাকি অন্য কিছু খাইয়ে দিয়েছে? এত ভালোবাসা কিসের? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছেন দিদি মোদি গট আপ, আর দিল্লিতে গিয়ে দুজনরা হাত ধরাধরি করে পার্লামেন্টে হুজ্জুতি করে পার্লামেন্ট বন্ধ করবার চেষ্টা করছেন, ওখানে একসঙ্গে ওয়াকআউট করছেন। অদ্ভুত রাজনীতি। ওখানে দুজনরা বসে থাকে, একদিকে তৃণমূল, অন্যদিকে সিপিএম, একসঙ্গে বিরোধিতা। কেউ কিন্তু কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারোর সঙ্গে কথা বলে না। মাঝখানে থাকে কংগ্রেস, ওই শুভঙ্করের পার্টি, আমার বন্ধু মানুষ, ওকে কিছু বলবো না, শুভঙ্করের পার্টি মাঝখানে, আর দুজন দুজনের দিকে তাকায়, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। নো ভোট টু বিজেপি গতবারে করেছিল, এবার আর চলবে না। এবার নো ভোট টু তৃণমূল, ইয়েস মমতা, নো মমতা। যে তৃণমূলকে চায়, যে চাকরি বিক্রি চায়, মেধার সঙ্গে প্রতারণা চায়, যে বুথ দখল চায়, জমি দখল চায়, পাট্টা কাটতে চায়, মানুষের অধিকারকে বাজেয়াপ্ত করতে চায়, তার নির্বাচনকে ধ্বংস করতে চায়, কলেজ নির্বাচনকে বন্ধ করে রাখতে চায়, তারা তৃণমূলের দিকে। যারা শিল্পায়নের নামে শিল্পকে ধ্বংস করতে চায় তারা তৃণমূলের দিকে। যারা চপ শিল্প চায় তারা তৃণমূলের দিকে। আর যারা ভারী শিল্প চায় তারা তৃণমূলের উল্টো দিকে। যারা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চায় তারা এদিকে। আমরা থাকি এদিকে, আমরা আছি এদিকে। আর তার জন্যই আমাদের এই পরিবর্তনকে, প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে আমরা 9টি যাত্রা বার করেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। 5 দিন ধরে চলবে, 5000 কিলোমিটার। সেই যাত্রা আক্রান্ত, সেই যাত্রা রক্তাক্ত, কিন্তু বন্ধ নয়, এগিয়ে চলেছে। আমাদের গতিরুদ্ধ করে যদি কেউ মনে করে থাকে
সিংহস্থবির বলে তাকে পদাঘাত করবে, মূর্খের স্বর্গে বাস করছেন। এই কলকাতায় 29টা যে বিধানসভার আসন আছে, 29টা অ্যাসেম্বলি সেগমেন্টে আজকে আমাদের এখান থেকে ট্যাবলো বেরোবে। লক্ষ্য একটাই, আগামী দিনের এই পরিবর্তনের সমস্ত মানুষকে, সমস্ত বর্গের মানুষকে, যারা কেন্দ্রের বিভিন্ন পরিকল্পনা থেকে বঞ্চিত হয়েছেন, যাদের কাছে উন্নয়নের স্পর্শ পৌঁছয়নি, যাদের মেধাকে প্রতারণা করা হয়েছে, যাদের অধিকারকে বাজেয়াপ্ত করা হয়েছে, তাদের টুকরো টুকরো খণ্ড খণ্ড প্রতিবাদগুলোকে এক জায়গায় নিয়ে এসে আছড়ে ফেলা 14ই মার্চে নরেন্দ্র মোদীর জনসভায়। তার উদ্দেশ্যেই আজকের এই যাত্রা। এই যাত্রা আমরা করছি মানুষের কাছে পৌঁছতে। দেখুন, অস্বীকার করবার কোনো জায়গা নেই। মানুষ এগিয়ে গেছেন তৃণমূলের বিসর্জন দিতে, আমরা পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি বলেই আমরা একটু তেজ বাড়াচ্ছি, এইসব ট্যাবলো নিয়ে এসেছি। মানুষ এগিয়ে গেছে, মানুষ তৃণমূলকে ভুলে গেছে। আমাদের ফোন করে বলছেন ওর নাম বারবার বলবেন না। ওরা বারবার আপনারা ওদের আক্রমণ করে ওদের আবার বাঁচানোর চেষ্টা করবেন না। মানুষ তৃণমূলের নাম শুনতে চাইছে না, মানুষ তৃণমূলের ধর্ণা চাইছে না, মানুষ তৃণমূলের প্রতিবাদ চাইছে না, মানুষ তৃণমূলের সহানুভূতি চাইছে না, মানুষ তৃণমূলের ভাতা চাইছে না। আমার একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে বলছেন, আমার ছেলে ভর্তি হয়েছিল কলেজে ফিজিক্স অনার্স, টাকা দিয়েছিলাম 80,000, কারণ রেট বেড়ে দিয়েছিল ওরা। ফিজিক্স অনার্স 80,000, কেমিস্ট্রি 60, ম্যাথমেটিক্স 50, পলিটিক্যাল সায়েন্স 60। আরে একদম বাঁধার রেটে কলেজে আপনার ছেলে পাশ করে বেরোবে। পাশ করে বেরোনোর পর ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, প্রতিদিনে পাবে 50 টাকা। সে কেন পড়াশুনো করে লাভ কি? আপনি কি ছেলে মেয়ের জন্ম দিয়েছেন এ কারণে মেয়ে বড় হলে একটা সাইকেল পাবে? আপনার মেয়ে লেখাপড়া শিখে, আর যখন বিয়ে দেবেন তখন কন্যাশ্রী দেবেন, তাও তো পুরো দিচ্ছেন না। আরে আমরা বলছি আমরা দিলে ঠিকঠাক দিন, প্রত্যেক সরকার দেয়, আমরা দিই। আরে লক্ষ্মীর ভান্ডারকে তো বাড়ান। কে বারণ করেছে? লক্ষ্মীর ওপরে আক্রমণ করতে তো আমরা যাইনি, কিন্তু লক্ষ্মী তো পদ্মের ওপরে বসে আসে। লক্ষ্মী তো হাতে তীর ধনুক নিয়ে আসে না, বোমা পিস্তল নিয়ে আসে না। এসো মা লক্ষ্মী পোষো ঘরে, বলতে গেলে তো শান্তি চাই। শান্তি তৈরি করুন, শান্তির আবহ তৈরি করুন। সেজন্য আমরা লক্ষ্মীর মধ্যে না ঢুকে লক্ষ্মীর মাকে ধরে নিয়েছি অন্নপূর্ণা। বছরে মাসে 3,000, একদম পাড়া পুরোপুরি ফিক্সড, একদম আমরা 3,000। আমরা বলছি আরে আপনি যখন দিচ্ছেন দিন না। বলছেন আমাদের থেকে অনুকরণ করছে বিজেপি। আরে ভালো জিনিসের তো অনুকরণ হবেই। কে কার অনুকরণ করেছে? মধ্যপ্রদেশে 2 দশক আগে তৈরি হয়েছিল লাডলি লক্ষ্মী যোজনা। মেয়ে 18 বছর বয়স হয়ে যাবার পরেই থেকে 1 লক্ষ টাকার অনুদান, সেটা বেড়ে 1,17,000। এখানে রূপশ্রী 25,000। এত শ্রী পশ্চিমবঙ্গে, এই শ্রীর মধ্যে মারামারি করে গোটা ব্যাপারটাই বিশ্রী হয়ে গেছে। সেই জন্য এগুলোকে একটু বন্ধ করে নতুন নতুন কিছু করতে হবে। আমরা নতুন সেরকম কিছু করতে পারবো না। আমরা যেখানে আছে সেখানেই রাখবো। বিষ্ণুকে নিয়ে টানাটানি করা, তার জেন্ডার লিঙ্গ পরিবর্তন করে দেবার কোনো ইচ্ছাও আমাদের নেই, ক্ষমতাও আমাদের নেই। বিষ্ণু যেখানে আছে থাকবেন, তাকে মাতা বানিয়ে দেবার অধিকার আমাদের নেই। উনি যেখানে আছেন, যে যেখানে আছে সে সেখানে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর কাছে আছেন কালীঘাটের পাশে, ওখানেই থাকুন। উনি কেন জগন্নাথ দেবকে নিয়ে টানাটানি করে বিপদ বাড়ালেন? জগন্নাথ দেবের পরিবারে অশান্তি লেগে গেছে আজকে ওর জন্য। আজকে বলরাম আর সুভদ্রা প্রবল গন্ডগোল করছে, বাড়িতে প্রবল অশান্তি। বললে তুমি কেন গেছো ওখানে? আমরা তো এখানে ঠিকই ছিলাম। বললো আমি কি করে বুঝবো, এত বড় টুপি আমাকেও পরিয়ে দিতে পারে। বললো আমাকে তো ওরা এসে বললো যে আমি কালচারাল সেন্টার বানাবো। আমি রাজি হলাম, সমুদ্রের এপারেও আছি, ওদিকেও যাই, ওখানেও নোনা বাতাস আছে, যাই কালচারাল সেন্টার। বললো যেই মাত্র ঢুকলো তারপরেই শুনলাম এটা ধাম। আমিও তো এখানে মাথায় পড়ে নিলাম, আমি কি করব। এখন জগন্নাথ দেব পড়ে গেছেন বিপদে। এখন জগন্নাথ দেবও ফাইল নিচ্ছে না, কালীঘাট অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। মা কালী বলেছে সম্ভব নয়, আরজি করের পরে আর রাখা সম্ভব নয়। তারপরে রেশন কেলেঙ্কারি, মিড ডে মিল, এত কেস, কতগুলো আমি সলভ করবো, আমি পারছি না। তাই মহাকাল ধরেছে, মহাকাল। এবার উত্তরবঙ্গে এতদিন উত্তর কন্যাকে দিয়ে সব করে দিচ্ছিল উত্তরবঙ্গের সুবিধা। বাজেটে যা টাকা দেয় তাদের ওখানে জল গরম হয় না।
আর যে টাকা দিয়েছে তারও 40% বেশি কোনোদিন খরচা করতে পারেনি, একবার মাত্র খরচা হয়েছে। খরচা হয় বাজেটারি অ্যালোকেশনের 21 to 24%। ওখানে জঙ্গলের কাঠ কেটে নিয়েছে, নদী থেকে বালি তুলেছে, বোল্ডার তুলেছে। উত্তরবঙ্গের খরস্রোতা ছোট ছোট নদী নিজেদের গতিমুখ পরিবর্তন করে হাজার হাজার একর জমি, চাষযোগ্য জমিকে জলের তলায় ঢুকিয়ে দিয়েছে। তাই ওখানে একটা কিছু দিতে হবে। মহাকাল দেবাদিদেব ওখানে পৌঁছবে, আর পাশে আশীর্বাদ ধন্য ওই ত্রিশূলে কি একটা পরিয়ে দিয়েছিল ওই ভদ্রলোক, তারা কোনো কবিতা লিখতে পারছেন না। বাংলাদেশে এত আক্রমণ হচ্ছে, কোনো কবিতা নেই। পশ্চিমবঙ্গে এত মৃত্যু, কোনো কবিতা নেই। গণতন্ত্র পদদলিত, মানুষের অধিকার বাজেপ্ত, সাংবিধানিক রীতিনীতি উপেক্ষিত, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার, বিচার ব্যবস্থাকে আক্রমণ, সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর, ক্যামেরা পার্সনের পা ভেঙে দেওয়া, বিভিন্ন সংবাদপত্রকে আক্রমণ করা, চিহ্নিত করে দেওয়া। আজকে মানবতার শত্রু হিসেবে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই ভাইরাস থেকে মুক্তি চাই, আর মুক্তির জন্য পথ প্রশস্ত। তাকেই আরেকটু বর্ণময় করে তোলার জন্য আমাদের এই যাত্রা, আমাদের এই ট্যাবলো, মানুষের কথা মানুষের কাছে পৌঁছানো। সংকল্পপত্র আমরা করেছি সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বর্গের মানুষের তাদের কথাকে সম্মিলিত করে, যাতে শুধুমাত্র আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের রাজনৈতিক বক্তব্যই আজকে প্রতিফলিত না হয়। মানুষের আবেগ, মানুষের চাওয়া পাওয়া, মানুষের ব্যথা, মানুষের যন্ত্রণা, মানুষের উচ্চাকাঙ্ক্ষা, মানুষের স্বপ্ন আজকে যাতে আমাদের ঘোষণাপত্রের মধ্যে থাকে, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং আরো কাছে, আরো কাছাকাছি থাকার জন্য আজকে এই যাত্রার ব্যবস্থা করেছি। এই পরিবর্তনে, এই শুভ যাত্রা মরবে আপনারা যারা এসেছেন তারা সবাই আজকে বাড়ি ফিরবেন। সবাই বাড়ি ফিরে একটা কথা মানুষকে গিয়ে বলুন যে কোনো ভয়ের প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে পরিকল্পিত যে চক্রান্ত করেছে তার উপর থেকে পর্দা উঠতে চলছে। যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি যারা চলে এসেছেন ধর্ম রক্ষার কারণে, নিজের জীবন জীবিকা ইজ্জত রক্ষার কারণে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। যারা এখানে দিনের পর দিন নামাজ আদা করে চলেছেন, যাদের বাপ ঠাকুরদাদার সমস্ত কবর তার বাড়ির পাশে পোতা আছে, সেই ভারতীয় মুসলমানের নাম ভোটার লিস্টে থাকবে। বিজেপি এই গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন দরিদ্র মুসলমানদের পাশে। ওয়াকফ প্রপার্টি মুসলিমেও কিছু মানুষ লুট করেছে, লুট, তৃণমূলের মন্ত্রীর নাম উঠেছে তার মধ্যে। মুখ্যমন্ত্রী নিজের কনস্টিটুয়েন্সি ভবানীপুরের মধ্যে দুটো ওয়াকফ প্রপার্টিতে কনস্ট্রাকশন হচ্ছে। কড়েয়া থানার উল্টো দিকে যে বিশাল আজকে অট্টালিকা তৈরি হয়েছে তার উপরে হাইকোর্টের নোটিশ ঝোলানো ছিল। আজকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই প্রপার্টি লুট হয়ে গেল। আমরা বলতাম তৃণমূল, আমরা মানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সমস্ত বিরোধী দল, ওয়াকফ লুটের সরকার, আর নেই দরকার সিপিআইএম এর দিকে তাকিয়ে। কিন্তু এ তো সিপিআইএম কে সমস্ত রেসে পিছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে। যারা এই লুটের দিকে আছেন আমরা তাদের পাশেও আছি। আমরা ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করব। দরিদ্র মুসলমানদের যাদের সুবিধা পাওয়ার লক্ষ্যে যে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল, সেখানে মানুষের অধিকারকে সুরক্ষিত করবার জন্য নতুন বিল এসেছে। আমরাও বিল আনবো, দেবোত্তর সম্পত্তি বিল। বর্ধমানে হাজার হাজার একর জমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যায় না, সেই জমি লুট করে ছোট ছোট প্লট করে বিক্রি করা হয়েছে। এরও আমরা শেষ করতে চাই। আজকে সবাই এটা গিয়ে বলুন, নির্ভয় থাকুন, পরিবর্তন আসন্ন। শুধু পোশাকের রং বদলানো নয়, পোশাক কথা বলার ঢং বদলানো নয়, আসলে পরিবর্তন হবে নীতির, দৃষ্টিভঙ্গির, প্রসঙ্গির। যারা আমাদের এত কর্মীকে খুন করেছে, আমরা একথা নিশ্চয়ই বলবো, স্বজন হারানো শ্মশানে তোদের, হ্যাঁ স্বজন হারানো শ্মশানে তোদের সংস্কৃতির চিতা আমরা তুলবো। আমরা মানুষ খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু এই যে ভোট সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে,
তাকে জ্বালিয়ে দিতে হবে, তাকে শেষ করতে হবে, তৃণমূলকে জনবিচ্ছিন্ন করতে হবে। ধন্যবাদ। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ শ্রমিক দাকে তার মূল্যবান বিষয় রাখার জন্য। এবার আমরা আমাদের এই বাদিকে যে ট্যাবলোগুলো রাখা রয়েছে, আমাদের কলকাতা বিভাগের যে 29টা বিধানসভা আছে তার শুভ উন্মোচন করবেন, শুভ আরম্ভ করবেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। শ্রমিক দা শ্রমিকদাকে বাঁদিকে যাওয়ার জন্য বলছি। আমরা প্রথমে এই ট্যাবলো যাদবপুর সাংগঠনিক জেলার যে 7টি বিধানসভা আছে তাদেরকে বলবো বাঁদিকে যেতে। আপনারা 7টি বিধানসভা প্রথমে ট্যাবলো নিয়ে এখান থেকে রওনা দেবেন। যাদবপুর সাংগঠনিক জেলা যে 7টি বিধানসভা আছে, এরপরে আমাদের উত্তর শহরতলি জেলা, কলকাতা উত্তর শহরতলি জেলার যে 7টি বিধানসভা আছে তারা নিচে থেকে গিয়ে পরপর আপনারা যেভাবে আমাদের ট্যাবলোগুলো রাখা আছে সেই ট্যাবলোগুলো নিয়ে আপনারা প্রত্যেকে নিজ নিজ বিধানসভাতে গিয়ে আপনাদের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো করার অনুরোধ রয়েছে। প্রথমে যাদবপুর সাংগঠনিক জেলা